নমস্কার। সবাই প্রথমে এই প্রশ্নটাই করছে যে আজকে যেহেতু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হয়েছে সেই জন্য সেখানে আমরা কি আশা করছি। ডেফিনেটলি এটা তো মানে বলাই বাহুল্য যে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হয়েছে, সুতরাং আমরা আশা করব যে আমরা ন্যায় বিচার পাবো এবং এই আমাদের যে সকলের চাকরি খারিজ করে দেওয়া হয়েছে এই ব্যাপারটার উপর একটা স্টে আসবে বা এটা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেবেন মহামান্য উচ্চ আদালত। কিন্তু আমি আমার তরফ থেকে যেটা আজকে বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে বারবারই একই কথা এর আগেও বললাম যে এতদিন বলা হচ্ছিল যে যোগ্য প্রার্থীরা এখন যোগ্য বলে নিজেরা চেঁচাচ্ছে, এতদিন তারা কেন এসে বলেনি যে তারা যোগ্য। আমি এই পয়েন্টটাকে ক্লিয়ার করতে চাইছি। পরীক্ষা হওয়ার আগে আমাদের কর্তব্য ছিল ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা কোয়ালিফাই করা এবং পরীক্ষা পাওয়ার পরে আমাদের কর্তব্য ছিল যে নিজের চাকরিটাকে অনেস্টলি এবং পারফেক্টলি করা। এই টেনিওরের মধ্যে এই পুরো প্রসেসটা শুরু হয়েছে 2013-এ ফর্ম ফিলিং থেকে, আর টুডে 2024। 11টা বছর আমরা প্রত্যেকে আমাদের জীবনের এই এসএলএসটি প্রসেসটার সঙ্গেই রয়েছি এবং এর জন্য দিয়ে দিয়েছি। আজকে 11 বছর পরে আমাদের বলা হচ্ছে যে আমরা কেন যোগ্য, এটা কেন নিজেরা এসে বলি না। আমরা যে যোগ্য তার তো একটা প্রপার প্রসিডিওর ছিল সেটাকে যাচাই করার, এবং সেই প্রপার প্রসিডিওরেই তো আমরা উত্তীর্ণ হয়ে এসেছি। যদি কেউ মনে করে থাকেন যে তার সঙ্গে বেনিয়ম হয়েছে, তারা সেজন্য সেটা বলতে এসছে, কিন্তু আমাদের বিরুদ্ধে না নিয়ামক সংস্থা কোনো এলিগেশন এনেছেন, না আমাদের কোনো আনফেয়ার মিনস প্রুভড হয়েছে, প্রুভড হবেও না, কারণ আমরা কেউ আনফেয়ার মিনসের সঙ্গে জড়িতই নই, কোথাও কোনোভাবে আমাদের নাম নেই। আরেকটা কথা ক্লিয়ার করি, 2013-এর 9 তারিখ অক্টোবর না নভেম্বর সম্ভবত, যখন সুপ্রিম কোর্ট প্রথম ডিভিশন বেঞ্চের কাছে এই পুরো কেসটা ফেরত পাঠালেন, তখন কিন্তু ক্লিয়ারলি 2023 সরি আমি যদি 13 বলে থাকি, সরি ফর দ্য মিস্টেক। তো যখন ফেরত পাঠালেন তখন কিন্তু ক্লিয়ারলি লেখা ছিল এটা ফেরত পাঠানো হচ্ছে। যদিও আমরা ল স্টুডেন্ট নই, আবার বলছি লিগাল নিটিগ্রিটিসে আমি যাব না, কিন্তু আমি অ্যাজ আ টিচার স্বাভাবিক ভার্ডিক্ট পড়ে যেটুকু বুঝেছি তাতে লেখা ছিল ওএমআর এর অথেন্টিসিটি প্রুভ করতে হবে, এবং যারা অ্যাফেক্টেড কথাটার অর্থ কি, সিঙ্গেল বেঞ্চের রায় যাদের চাকরি চলে গেছিল, 9, 10, 11, 12-এরটাও সুপ্রিম মহামান্য উচ্চ আদালত চেয়ে দিয়েছিলেন বলে তাদের চাকরি খারিজ করা সেই মুহূর্তে যায়নি, কিন্তু 9, 10, গ্রুপ সি, গ্রুপ ডি প্রচুর মানুষের চাকরি কিন্তু তখন খারিজ করা হয়েছিল। তাহলে অ্যাফেক্টেড বলতে কাদের মিন করে, সেই যাদের চাকরি চলে গেছিল তাদের কথা যাতে শোনা হয়, এটা ছিল কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। এখানে কোথাও আমাদের যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে নিয়ে জাজ করার কথা কিন্তু কোথাও বলা ছিল না। আবারও বলছি, সামহাও আমাদের পুরো প্যানেলটাকে জড়ানো হলো। আরও একটা কথা বলি, এই যে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-কে এক করে ফেলা হচ্ছে, এটাও আমি একটু স্পেসিফিক্যালি ক্লিয়ার করতে চাই। নন টিচিং আর টিচিং এর প্রসিডিওরটা কিন্তু কমপ্লিটলি আলাদা। গ্রুপ সি ডি নন টিচিং পরীক্ষাটা ছিল 3rd RNST অর্থাৎ রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট, আর 9 থেকে 12 যেটা শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা ছিল সেটা কিন্তু ছিল 1st SLST স্টেট লেভেল সিলেকশন টেস্ট। এখন দেখুন, এতটা তো ডিটেলস বলার সময় নেই। আপনাদের যদি মনে হয় এটা আপনারা খুঁজে দেখতে পারেন যে রিজিওনাল লেভেল আর স্টেট লেভেল সিলেকশন টেস্টের প্রসিডিওর পুরো আলাদা, এবং উইথ ডিউ রেসপেক্ট টু অল প্রত্যেকেরই চাকরিটা দরকার আছে। তারপরেও বলছি, নন টিচিং আর টিচিং স্টাফের প্যানেলে ম্যানিপুলেশনের পার্সেন্টেজও হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কিন্তু আপনারাই বলুন, যখন এটা প্রচার করা হচ্ছে তখন কি বলা হচ্ছে, দেখেছো এতগুলো 23,000 অযোগ্য শিক্ষক স্কুলে গিয়ে চাকরি করছে। এটা তো নয়, এর মধ্যে তো প্রচুর গ্রুপ সি মানে নন টিচিং স্টাফেরা রয়েছেন। আবারও বলছি, তারাও যারা যোগ্য তারাও এই চাকরিটা ফিরে পাওয়ার অবশ্যই দাবিদার, কিন্তু আমরা এখানে যেহেতু মূলত যোগ্য শিক্ষক শিক্ষিকারাই জড়ো হয়েছি, তাই আমরা শুধু আমাদের কথাটাই বলছি। শুধু শিক্ষক শিক্ষিকার প্যানেল যদি দেখেন, সেক্ষেত্রে দেখবেন 10% মতন হয়তো ম্যানিপুলেশন হয়েছে। হয়তো কথাটা কেন বললাম আপনারা বলবেন এত কিছুর পরেও হয়তো বলছেন, পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য বলছি না, যেহেতু এটা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন সেজন্য আমি এভাবে তো ভার্ডিক্ট দিতে পারি না এটা ম্যানিপুলেটেড না, তাই বললাম। সিবিআই রিপোর্টে এটা স্পষ্ট। তারপরে কোর্ট কোথাও সিবিআই রিপোর্টে যেটা হার্ড ডিস্ক, আবারও বলছি আমরা আইনের ছাত্র নই, আইনের এত টেকনিক্যালিটিস আমরা বুঝি না, স্বাভাবিক বুদ্ধিতে ভার্ডিক্ট করে যেটুকু মনে হয়েছে যারা আনফেয়ার মিনসে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাতিল
বাতিল করার জন্য হার্ড ডিস্কের ওএমআরটাকে এভিডেন্স হিসেবে ধরা হচ্ছে, অথচ আবার সেই হার্ড ডিস্কের ওএমআরে যেখানে প্রুফ রয়েছে আমরা ইনোসেন্ট, সেটাকে তখন আমাদের ইনোসেন্স প্রুফ করার জন্য ধরা হচ্ছে না, ইগনোর করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে ওএমআর ইজ নট সাফিসিয়েন্ট টু প্রুভ দ্য ইনোসেন্স অফ দ্য রেস্ট অফ দ্য প্যানেল। বোঝাতে পারলাম কি ব্যাপারটা? মানে এই রকম এই সমস্ত কন্ট্রাডিকশন, এগুলো সমস্ত কিছুই আমাদের প্রচন্ড হন্ট করছে। দেখুন, সামাজিক অসম্মান, আমাদের প্রত্যেকের বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো কনস্ট্যান্ট, সবার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এগুলো ফিজিক্স বা কেমিস্ট্রির ওই রুলের মতো কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওই ভিকটিম কার প্লেট দিকে আমরা যাচ্ছিই না, আমরা সকলে ভিকটিমাইজড। আমাদের কথাটা হচ্ছে যে মানে লজিক্যালি, লিগালি, র্যাশনালি কোনো রকম এলিগেশন না থাকা সত্ত্বেও টোটাল সিলেকশন প্রসিডিওরে আমাদের বিরুদ্ধে কোনো আনফেয়ার মিন্সের কোনো প্রমাণ নেই, কোনো দাবিও নেই। প্রমাণ তো পরে হবে, কোনো দাবিও নেই। কেউ কোথাও থেকে দাবি করেনি যে এরা কোনো আনফেয়ার মিন্সের মাধ্যমে রিক্রুটেড হয়েছে। আর চাকরির 5 বছর পরে কোনো সার্ভিস রিলেটেড আনফেয়ার মিন্সেও আমাদের কোথাও কোনো দাবি নেই। তাহলে ঠিক কী কারণে আমাদের চাকরিটা, এটুকুই বলার। এবং আমরা আশাবাদী সুপ্রিম কোর্ট আমাদের সেই ন্যায় বিচারটা দেবেন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডালিয়া ব্যানার্জি, আমি বালি গার্লস হাই স্কুলের 11-12 জীবন বিজ্ঞানের শিক্ষিকা। সোমবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে একসঙ্গে 26,000 যে চাকরি প্রার্থী ছিল তাদের সেই প্যানেলটাই পুরো বাতিল করে দেওয়া হচ্ছে। তারপর আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে, কি বলবেন? এই যে 26,000 ছেলের যে চাকরি চলে গেছে, তার মধ্যে আমিও একজন। আমরা চাকরি পাওয়ার পর থেকে যতবার হাইকোর্ট ডেকে পাঠিয়েছে ততবারই আমরা কিন্তু প্রমাণ দাখিল করেছি, প্রত্যেকবার একাধিকবার। চাকরি পাওয়ার পর থেকে যতবার বলেছে ততবারই দিয়েছি, তার সত্ত্বেও আমরা কিন্তু একবারও আনফেয়ার বলে প্রমাণিত হয়নি। সোমবারের অর্থাৎ 22 তারিখে যে রায়, সে রায়ে আমাদের ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। এত টিচার, প্রত্যেকের এত সমস্যা, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। সবচেয়ে বড় কথা, আমাদের অনেকজনার বয়স নেই যে পরবর্তী পরীক্ষা কিছু বসার জন্য। বহু টাকা লোন, আমাদের আর ভেবে উঠতে পারছি না ভবিষ্যতে আমাদের কি হবে। তাই আমাদের হাইকোর্টের ওপর একান্ত অনুরোধ প্লাস বিশ্বাসও আছে যে তিনি এই ব্যাপারটা আমাদের বিষয়টাকে নিয়ে ভাববেন। কারণ কিছু জনের আনফেয়ারের জন্য এত হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিশ্চয়ই চাইবে না। সরকারের দিক থেকেও আমরা ভরসা রাখছি যে সরকার আমাদের প্রতি মানবিক হবেন, আমাদের চাকরি ফিরিয়ে দেবেন। আমরা পথে বসে আছি, দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ কতদিন, এত দূর থেকে আমরা আসছি, ভোরবেলা থেকে চলে আসছি, ঘরে না খেয়ে সারাদিনে রোদে পুড়ে রয়েছি, মাঝরাতে বাড়ি যাচ্ছি, কেউ কেউ বাড়ি যেতে পারছি না। কি যাব বাড়িতে গিয়ে কী করব, সন্তানের দিকে তাকাতে পারছি না, আশেপাশে পাড়া প্রতিবেশীর পাশে মুখ দেখাতে পারছি না। এই অবস্থা আমরা চলে এসেছি। আমাদের এই সম্মানহানির কারণটা কি আমরা জানতে চাই। যে সত্যিই কি আমরা দোষী ছিলাম? দোষী যদি আমরা হই তাহলে আমাদেরকে কেন জানানো হচ্ছে না যে তোমরা আনফেয়ার? কোনো প্রমাণ কিন্তু এখনও দিতে পারিনি। তাই হাইকোর্টের যে রায়, সেই রায়টাকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা একটু অসাংবিধানিক। কারণ কিছু জনের জন্য সকলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এটা ঠিক নয়। আমরা পথে বসে গেছি। এই ঘটনার জন্য কিন্তু বামেরা আপনাদের সাথে রয়েছে, তারা বারবার রাজ্য সরকারকে দুষছে। আমরা প্রথমেই বলে রাখি যে আমরা শিক্ষকরা একজোট হয়েছি সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে। এই মুহূর্তে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে এই বিষয়ে কথা বলিনি। কারণ আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, যা করতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে। সুতরাং পলিটিক্যাল পার্টিরা যেভাবে যা করছেন, তারা যদি আমাদের ভালো চান অবশ্যই ভালো করবেন, সেটা আশা রাখছি। কিন্তু আমরা সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে এগোচ্ছি সামনের দিকে। দাদা, আপনার নাম? তপন পাল, পূর্ব বর্ধমানে বাড়ি আমার, পূর্ব বর্ধমানের বৈষ্ণবডাঙ্গা শ্রী গৌরাঙ্গ বিদ্যাপীঠের 11-12 পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক আমি। ধন্যবাদ।